আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। আমাদের সাবিন মুস্তফা, যে বিষয়টি নিয়ে অবশ্যই এখন সারা দেশে আলোচনা হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমেও নানান ভাবে এসেছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি কে শেখ হাসিনা একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। হুম। সেখানে তিনি এই বছরের মধ্যে দেশে ফেরার কথা বলেছেন। এর আগেও তিনি দেশে ফেরার কথা বলেছেন, কিন্তু টাইম ফ্রেম বেঁধে দিয়ে নয়। আপনার কি মনে হয় যে আগে যতবার দেশে ফেরার কথা তিনি বলেছেন আর এবারকার তার যে ঘোষণা তার মধ্যে সিগনিফিকেন্টলি কোনো পার্থক্য রয়েছে? আমি পুরো ইন্টারভিউটা পড়ে, কারণ এটা তো একটা ইমেলের মাধ্যমে ইন্টারভিউটা হয়েছিল, সেই জি। ইন্টারভিউটা পড়ে যেটা দেখলাম যে ওখানে দুটো লাইন আছে খুব গুরুত্বপূর্ণ। একটা আপনি যেটা বলছেন যে উনি বলছেন যে তিনি এই বছরেই দেশে ফিরবেন। তো এই বছরেই এরকম একটা স্পেসিফিক টাইম ফ্রেম, এখন তো আমরা জুন মাসের শেষ প্রান্তে চলে এসেছি, বছরের অর্ধেক বাকি আছে। জি। তো এই এই এত মানে টাইম ফ্রেম আগে কখনো দিয়েছেন কিনা আমার মনে নেই। মানে তাই ঘটনা বলছেন। তো ঘটনা তো ২ বছর, তার চেয়ে বেশি না। কাজেই এটা একটু সিগনিফিক্যান্ট এই কারণে যে তিনি কেন এত স্পেসিফিক বলছেন যে এই বছরেই তিনি ফিরবেন। তিনি বলতে পারতেন যে আমি ফিরবো যখন পরিবেশ থাকবে, আগে যেটা বলেছেন, যখন গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যখন ফেরার পরিবেশ থাকবে তখন ফিরবেন, এই ধরনের কথা তিনি আগে বলেছেন। কিন্তু এইবার বলছেন যে এই সময়ে তিনি ফিরবেন। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি আহ্বান জানিয়েছেন বর্তমান সরকারের প্রতি যে আওয়ামী লীগের উপর যাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাদের উপর আরোপ করা বিভিন্ন ভুয়া মামলা তুলে নেওয়া হয়, এবং তাদের নেতাকর্মীদের যাতে মানে স্বাধীনভাবে রাজনীতি করতে দেওয়া হয়। এটা না হলে তিনি বলছেন যে আওয়ামী লীগ অন্য পথ বেছে নেবে, যেটা একটু মানে তিনি ব্যাখ্যা করেননি কি পথ বেছে নেবে, কিন্তু এটা এক ধরনের একটা অন্য পথ কি হতে পারে রাজনীতিতে। আপনি যদি প্রকাশ্যে গণতান্ত্রিক পথে, নিয়মতান্ত্রিক পথে রাজনীতি না করতে পারেন, তাহলে আপনার মানে রাজনীতি করার অন্য পথটা কি, সেটা না হয় পরের কথা। কিন্তু তিনি যে ফিরবেন, এই কথাটা বলার পেছনে একটা কারণ হতে পারে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বাংলাদেশে গিয়ে কারাবরণ করবেন। কারণ এখানে বাংলাদেশে ফিরে তিনি কারাগারে যাবেন না এইরকম পরিস্থিতি বাংলাদেশে নেই। এখন প্রশ্ন নিশ্চয় না। হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল এবং যে মামলার রায় তাকে যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সেই ফাঁসির আদেশ বিএনপি সরকার কার্যকর করবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এখন তিনি নিশ্চয়ই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরবেন না, এটা কেউ করবে না। এটা তো একটা বোকামি হবে যদি কেউ মনে করে যে তিনি ফাঁসিতে ঝোলার জন্য আসছেন। তো হয় তিনি আসছেন এই আশ্বাসে যে তাকে ফাঁসি দেওয়া হবে না, কিন্তু সেই ধরনের কোনো আশ্বাস পেতে হলে যে ধরনের আম, আলোচনা দরকার, পর্দার আড়ালে যে ধরনের আলোচনা দরকার, সে ধরনের কোনো আলোচনা হয়েছেও বলে মনে হয় না। কারণ শেখ হাসিনা নিজেই বলছেন যে তারা কোনো সিক্রেট ডিল তিনি করবেন না, তিনি যা করার, যা কথাবার্তা বলার প্রকাশ্যে করবেন। তো সিক্রেট ডিল যদি না হয় তাহলে তিনি ফিরবেন, ব্যাপারটা একটু আমার কাছে খটকা লাগছে। যে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে কিছু একটা হবে, আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি ফাঁসির থেকে রেহাই পাবেন, কিন্তু তিনি কি আবার তার সারা জীবনকে তিনি জেলে থাকতেও প্রস্তুত? অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু সবকিছু দেখে মনে হচ্ছে যে সবকিছু যদি আপনি মানে চিন্তা ভাবনা করেন, আর তার এই কথা যে আমি এই বছরই দেশে ফিরবো, সে দুটো মেলান, তাহলে মনে হচ্ছে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তে তাকে দেশে ফিরতেই হবে, এই বছরের মধ্যেই তাকে দেশে ফিরতেই হবে, এবং তিনি সেটা করতে চান। সো ওই দিক থেকে আমি মনে করবো যে তার সিগনিফিক্যান্ট যে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপনি বলছেন যে সিক্রেট ডিল হয়েছে কিনা গভর্নমেন্টের সঙ্গে, তেমন কোনো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন না, যেহেতু তিনি নিজেই বলেছেন, একেবারে উড়িয়ে দিয়েছেন যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই, কোনো হুম। ধরনের হিডেন এগ্রিমেন্ট বা এই টাইপের কিছু নেই। তবে ইন্টারন্যাশনাল কোনো কানেকশন তিনি তৈরি করেছেন কিনা, আওয়ামী লীগের ফিরে আসা বা তার ফিরে আসা বা রাজনীতি পুনর্বাসিত হওয়া, এটির কোনো ধরনের, যেহেতু হয়তো সরকারের সাথে কোনো ডিল করেনি, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন আন্তর্জাতিক নানান ধরনের সংযোগ এখানে থাকতে পারে কিনা, যুক্তরাষ্ট্র, ভারত, এসবে, রাশিয়া। আমি দেখলাম যে শেখ হাসিনা সাক্ষাৎকারে তিনি ওইদিকে একটা আভাস দিয়েছেন। কারণ তিনি মানে তিনি কি করছেন এখন, সেই জিনিস ব্যাখ্যা করতে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তার যোগাযোগ তিনি বজায় রাখছেন, এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি মানে বলতে পারেন লবি করছেন আওয়ামী লীগের পক্ষে,
যে আওয়ামী লীগকে হুম। রাজনীতিতে ফিরতে দেওয়া উচিত, এই ধরনের একটা কাজ তিনি করছেন। তো এটা তিনি নিজেই বলেছেন সেই সাক্ষাৎকারে। তো আমরা ধরেই নিতে পারি যে বিভিন্ন চ্যানেলে আহ, তিনি আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের পক্ষে লবি করছেন, এবং সেই জন্য লন্ডনে একটা আইন ফার্ম ডাউটি স্ট্রিট, যারা বিভিন্ন মানবাধিকার বা এই ধরনের কাজ তারা করে থাকে, তাদেরকে তিনি নিয়োজিত করেছেন। তারাও জাতিসংঘে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, এই ব্যাখ্যা দিয়ে চিঠি দিচ্ছেন এবং লবি করছে। কাজেই আন্তর্জাতিক পরিসরে যে যোগাযোগ আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে ভারত থেকে একজন রাজনীতিককে হাইকমিশন করে পাঠানো হলো ঢাকায়, হীরালাল ত্রিবেদী, দীনেশ হীরালাল ত্রিবেদী, এবং তাকে খুবই মানে অভূতপূর্ব একটা কাজ, ভারত একজন হাই কমিশনারকে বা অ্যাম্বাসেডরকে মন্ত্রী মানে পদের মর্যাদা দিল, যেটা ভারতে আগে হয় নাই। কাজেই এর বাংলাদেশের যে ভারতে নিযুক্ত হাই কমিশনারের পদটা হঠাৎ করে ভারতের তরফ থেকে খুবই উঁচুতে নিয়ে যাওয়া হয়েছে। এটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে এবং তাকে মন্ত্রীর পদ দেওয়া হয়েছে। তার মানে তিনি যখন বাংলাদেশের মন্ত্রীদের সাথে কথা বলবেন, তিনি কিন্তু শুধু হাই কমিশনার হিসেবে কথা বলছেন না, তিনি একটা মন্ত্রী, মেনটেন করে কথা বলতে হবে। তিনি একজন মন্ত্রী পদমর্যাদার রাজনীতিক হিসেবে কথা বলছেন। তো এইটার পেছনে একটা কারণ থাকতে পারে যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা ভারত এটার উপর খুব জোর দিচ্ছে, এবং সেজন্য তারা মনে করে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব থাকা মানেই হচ্ছে বাংলাদেশের সাথে যে ভারতের রাজনীতি বিষয়ে যেই মতবিরোধ বা বচসা আছে, যার মধ্যে আওয়ামী লীগের ভূমিকা এবং আওয়ামী লীগের অবস্থান ভারতে, বিশেষ করে শেখ হাসিনার অবস্থান ভারতে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই বিষয়ে মিস্টার ত্রিবেদী আলাপ করবেন না, এটা আমি ভাবতেই পারবো না। আর একটা মজার জিনিস হলো যে ভারতে যে আমেরিকান রাষ্ট্রদূত আছেন, যিনি হ্যাঁ, মিস্টার গোর, সার্গেই গোর, এবং যিনি গোটা দক্ষিণ এশিয়ায় আমেরিকান প্রেসিডেন্টের দূত হিসেবেও কাজ করেন, তিনি ত্রিবেদীকে অভিনন্দন জানিয়েছেন এক পোস্টে। এটাও তো অভূতপূর্ব। এর আগে এটা আমি আগে কখনো দেখিনি। মার্কিন রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়েছেন, তাও ভারতের, হ্যাঁ, এমনটা দেখা যায়। এটা আমি আগে কখনো দেখিনি যে এক দেশে নিযুক্ত রাষ্ট্রদূত যেই দেশে নিযুক্ত সেই দেশের অন্য দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানাচ্ছে। এখানে অভিনন্দন জানানোর কি হলো, আনলেস তাদের মধ্যে যদি একটা পূর্ব সম্পর্ক না থাকে, যদি তাদের পরিচয় থাকে, তাদের যদি একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকে, তাহলেই সে অভিনন্দন জানাবে। কারণ আমার ফ্রেন্ডকে আমি অভিনন্দন জানাচ্ছি, আমার একটা কলিগ বলতে পারেন অভিনন্দন জানাচ্ছি। তো এই আমেরিকান রাষ্ট্রদূত সার্গেই গোরের সাথে দীনেশ ত্রিবেদীর সম্পর্কটা কিরকম, এবং সেখানে যেহেতু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, সেহেতু সার্গেই গোর কি বাংলাদেশ নিয়েও দীনেশ ত্রিবেদীর সাথে কাজ করবেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। কাজে এখানে আমেরিকার কোনো ভূমিকা আছে কিনা, বা মানে এটা হয়তো 2 মাস আগে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু এখন আমি উড়িয়ে দেব না। 2 মাস আগে আমি হয়তো বলতাম যে না, আমেরিকা এই ভারত বাংলাদেশ সম্পর্কে নাক গলাবে না, কিন্তু এই অভিনন্দন দেখে মনে হলো যে এটা একটা নাক গলানোর মতোই একটা ব্যাপার। কিন্তু এটা ভালোভাবে না, মানে মানে খারাপভাবে নাক গলানো না, এটা বন্ধুত্বপূর্ণ একটা নাক হিসেবে আমেরিকান আসছে। এখন এই নাক গলানোটা কতদূর যাবে এবং বাংলাদেশ সরকারের উপর সেটা কি ধরনের প্রভাব বা চাপ ফেলবে, সেটা বলার সময় আসেনি। কিন্তু সব দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন তিনি দেশে ফিরবেন। এখন বাংলাদেশ সরকার তাকে দেশে ঢুকতে দিবে কিনা, আর না ঢুকতে দিলে প্রশ্ন উঠবে যে বারবার তো বাংলাদেশ সরকার বলে যে আমরা শেখ হাসিনা কি ফেরত চাই, তাকে আসামির কাঠগড়াতে দাঁড়াতে হবে, তাকে বিচার ফেস করতে হবে। তাহলে সে যদি ফেরে, তাহলে তো তাকে বাধা দেওয়ার উচিত না, তাকে নিয়ে তার যে মামলাটা আছে। করতে চেয়েছিলাম, আপনি সেই বিষয়ে অলরেডি মন্তব্য করে ফেলেছেন। খুবই সিগনিফিকেন্ট কোশ্চেন যে ইউনূস সরকার বা বিএনপি সরকার, তারা ভারতের কাছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বারবার নোট পাঠাচ্ছে, বারবার রিকোয়েস্ট করছে, এবং দুই পক্ষের মন্ত্রী পর্যায়ে বা শীর্ষ পর্যায়ে যখন যে বৈঠক হচ্ছে সেখানেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আবেদন জানানো হচ্ছে। এখন শেখ হাসিনা নিজে ফেরত আসতে চান। এর আগেও তিনি বলেছেন ট্রাভেল পাসের আবেদন করা হবে বাংলাদেশের হাই কমিশনারের কাছে, দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনারের কাছে, সেই কথাও এর আগে বলা হয়েছে। এখন সরকারের জন্য পথ কি, মানে সরকার কি বিষয়টি লুফে নেবে কিনা, নাকি অ্যাভয়েড করবে? সরকারের মনোভাবটা খুব মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমার মনে হয় সরকার একটু
দোদুল্যমান অবস্থা আছে এই বিষয়ে। কারণ আপনি দেখেন এপ্রিল মাসে যখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি গেলেন, তার সাথে পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন। তো ফেরত আসার পর হুমায়ুন কবির সাংবাদিকদের দুইটা কথা বলেছেন, এবং আমার কাছে দুইটা কথা পরস্পর বিরোধী মনে হয়েছে। এক জায়গায় তিনি বলেছেন শেখ হাসিনা একটা সন্ত্রাসী, তাকে আমরা দেশে ফিরতে দেখতে চাই না, দেশের মানুষ তাকে ভুলে গেছে, আমরা উই হ্যাভ মুভড অন, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, শেখ হাসিনার আর প্রয়োজন নেই আমাদের। এটা একটা কথা। তার মানে আমরা চাই না, শেখ হাসিনার মুখ আমরা আর দেখতে চাই না। তারপরে আবার তিনি ওই একই মানে ওই প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে আমরা ভারত সরকারকে আবার অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য, তার বিরুদ্ধে আইসিটিতে মামলা আছে, তার বিরুদ্ধে মানে তিনি মানে বিচার হয়েছে ইত্যাদি, তো তাকে বিচার মানে ফলাফল ফেস করার জন্য তাকে ফেরত দিতে হবে। তো একদিকে তিনি বলছেন আমরা তাকে দেখতে চাই না, আরেকদিকে বলছেন তাকে ফেরত দিতে হবে। তো কোনটা আপনি কোনটা চান সেটা হলো আসল। আপনি কি আসলেই চান শেখ হাসিনা দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়াক, নাকি আপনি আসলেই চান যে শেখ হাসিনা গায়েব হয়ে যাক আর দেশে না ফিরুক? তো এই কথাটা কিন্তু সরকারের মুখ থেকে স্পষ্ট আসে না। কোনো কোনো সময় তারা বিচারের জন্য মানে বড় বড় হাঁকডাক দেয়, যেটা ভারতের দোষ, ভারত ফেরত দিচ্ছে না। আবার বলে যে না আমরা শেখ হাসিনাকে দেখতে চাই না। তো আমার মনে হয় শেখ হাসিনা যখন নিজে থেকে বলবে, এবং ভারত সরকার যদি বাংলাদেশ সরকারকে জানায় যে হ্যাঁ এখানে ওই এক্সট্রাডিশন ফেক্সট্রাডিশনের দরকার নেই, শেখ হাসিনা স্বেচ্ছায় ফিরবে, আপনারা যা করার করেন, তখন বাংলাদেশ সরকার কি করবে? বাংলাদেশ সরকার তো না করতে পারবে না, কারণ তাদের তো অবস্থানেই যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। তো এটা তো একটা সুযোগ। শেখ হাসিনা ঢাকার এয়ারপোর্টে নামলে তাকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হবে, তারপরে তার যেই মামলা তিনি অলরেডি দোষী সাব্যস্ত হয়েছেন সেটার অ্যাপিল করার আবেদন মানে দেরিতে হলেও অ্যাপিল করা যায় কিনা সব ঘাটাঘাটি করবেন তার আইনজীবীরা। এখন এই প্রক্রিয়া কিভাবে যাবে আমি জানি না, সেটা হচ্ছে এটা আইসিটি কতটা স্বাধীনভাবে কাজ করবে, কতটা সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে। এখন আমরা জানি বাংলাদেশের আদালত এইসব স্পর্শকাতর মামলায় খুব মানে রেয়ারলি তারা মানে সরকারের উচ্ছার বিরুদ্ধে যায়। কাজেই এখানে আমরা ধরেই নিতে পারি যে এখানে সরকার যা চায় সেটাই হবে। এখন সরকার কি চায় সেটা তো সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা শেখ হাসিনাকে নিয়ে কি করতে চায়। আপনি তো বললেন যে সরকার একটা মানে দোদুল্যমানতার মধ্যে আছে। আর যারা স্টেক হোল্ডার, অন্যতম প্রধান যে স্টেক হোল্ডার এখন এই মুহূর্তে বাংলাদেশে জামাতে ইসলামী এবং এনসিপি, আপনাকে মনে হয় তারাও শেখ হাসিনা দেশে আসুক এটি চায় আসলে মনে প্রাণে? আমার মনে হয় তাদের মনে একটা বাসনা আছে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর, কারণ এটা হবে তাদের প্রতিশোধ। যে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই তার বিচার হয়েছে, কারণ সেখানে জামাত নেতাদের বিচার হয়েছে এবং 5 জনের ফাঁসি হয়েছে। যে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিয়োগ করা হয়েছিল, যিনি জামাত ইসলামের লোক, এবং তিনি জামাত নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন পুরো ওই যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ায়। কাজে এটা একটা সব পুরোটাই ইউনূস সরকার আমলে সাজানো হয়েছিল একটা প্রতিশোধ হিসেবে। কিন্তু তিনি এই প্রতিশোধটা ছিল তিনি যখন দেশে নেই, অর্থাৎ তাকে অ্যাকচুয়ালি ফাঁসিতে ঝোলানো সম্ভব না। কিন্তু যদি আবার ফাঁসিতে ঝোলানো সম্ভব হয়, আর এখন আইসিটি আর সেই তাজুল ইসলামের হাতে নেই, নিয়ন্ত্রণে নেই, এখন আছে একজন বিএনপি নিয়োগকৃত হ্যাঁ চিফ প্রসিকিউটর হাতে। কিন্তু যখন ওই প্রশ্নটা আসবে আমরা কি আসলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবো, এই প্রশ্নটা সরকারকে ঝুলাতে পারবো একটা বিষয়, ঝুলাতে পারবো কিনা মানে সেটাও সম্ভব কিনা বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি এটি এক্সিকিউট করার সেই ধরনের বাস্তবতা আছে কিনা বাংলাদেশের রাজনীতিতে? আমার মনে হয় যে বাসনাটা আছে এই এনসিপি এবং জামাতের মধ্যে, বাসনাটা যে আছে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের মধ্যে এই উপলব্ধিটাও আসতে পারে যে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে, বিশেষ করে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝোলানো এত সহজ ব্যাপার না। আর তিনি যদি দেশে ফেরেন এবং তারপরে যদি তাকে ফাঁসি দেওয়া হয়, তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু জিনিসটা ভালো চোখে দেখা হবে না। আপনি দেখেন এই আজকেই দেখলাম আমেরিকার একজন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান, যাকে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম সাক্ষাৎকার নিয়ে থাকে, তিনি বলছেন যে তিনি কল্পনা করতে পারছেন না যে শেখ হাসিনা ফিরবে। হ্যাঁ, এটা হয়তো তার কল্পনা জগতের বাইরের একটা ঘটনা, তিনি কল্পনা নাও করতে পারেন, কিন্তু তারপরে বলছেন যে তিনি যদি ফেরেন তাহলে তাকে সারা জীবন জেল খাটতে হবে। তার মানে তিনিও কিন্তু ভাবছেন না
যে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। মানে জেল খাটতে হতে পারে সারা জীবন এবং জেলখানায় তিনি মারা যেতে পারেন, সেরকম ওই দূর পর্যন্ত চিন্তা ভাবনা চলতে পারে, কিন্তু ফেরার পর তাকে ফাঁসিতে ঝোলানো হবে এই চিন্তা ভাবনা কিন্তু খুব কম লোকই করবে। মানে গুপ্ত সুপ্ত বাসনা যতই থাকুক জামাত আর এনসিপির মধ্যে, এই এই কাজটা করা কিন্তু অত সহজ হবে না, বিশেষ করে বিএনপির মতো দল যারা আর কি সেরকম উগ্র বিপ্লবী দল না। বিপ্লবী দল যে বিএনপি না সেটা আমরা জানি, কিন্তু সেরকম উগ্র তারা না যে তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, কারণ জামাত তাদের প্রতিপক্ষ না, জামাত তাদের মিত্র, সবসময় তাদের মিত্র, এখনো তাদের মিত্র হিসেবেই তারা বিরোধী দলে আছে। এটা একটা কি বলবো, ওই যে 2014-18 সালের যে জাতীয় পার্টির বিরোধী দলের ভূমিকা সেরকম আর কি একটু। কিন্তু তাদের প্রধান প্রতিপক্ষ নেতাকে ফাঁসিতে ঝোলানো আর তাকে একটা অন্যভাবে, আপনি ধরেন যে 2004 সালের 21শে আগস্ট যে গ্রেনেড হামলায় তাকে হত্যার একটা প্রচেষ্টা হয়েছিল, যেটার জন্য তারেক রহমান এক সময় দোষী সাব্যস্ত হয়েছিলেন, কিন্তু পরে হাইকোর্ট আওয়ামী লীগের পতনের পর সুপ্রিম কোর্ট থেকে তাকে এবং অন্যান্য সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়, মানে কেউ তাকে হত্যার চেষ্টা করে নাই, ওই 24 জন লোক এমনি এমনি মারা গেছে আর কি। সো সেই ব্যাপারটা এখন অত সহজ না, ফাঁসি দেওয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া অত সহজ না, এবং সেজন্য এই ফাঁসির কথাটা, এমনকি মাইকেল কুগলম্যান যার কল্পনার বাইরে যে শেখ হাসিনা ফিরবেন এটা তিনি কল্পনা করতে পারেন না, তিনিও কিন্তু ফাঁসি পর্যন্ত কল্পনা করতে পারছেন না, তিনি ওই সারা জীবন জেল খাটবেন এই পর্যন্ত যাচ্ছেন, যেটা ভাবা খুব সহজ। হ্যাঁ, সারা জীবন তিনি জেল খাটতে পারেন, জেলখানায় তার মৃত্যু হতে পারে, তার বয়স তো প্রায় 80 ছুঁই ছুঁই, কাজেই তার তো শারীরিক অবস্থা কিরকম আমি জানি না, যারা গেছেন দেখেছেন তাদের কথা অনুযায়ী তিনি এখনো সুস্থ আছেন, এখনো খুব রোবাস্ট আছেন ইত্যাদি। তো এটা আমি ভেরিফাই করার কোনো রাস্তা নাই। তো এখন সেটাই মানে আপনার যে ওই কথা ঠিক যে এটা ফাঁসি পর্যন্ত যাবে কি না সেটা একটা বড় প্রশ্ন, এবং আমার মনে হয় তিনি যদি ফেরেন তিনি ওই আশ্বাস নিয়েই ফিরবেন যে ফাঁসি পর্যন্ত যাবে না, কিন্তু তাকে কারাবরণ করতেই হবে, কত সময়ের জন্য সেটা অন্য ব্যাপার, কিন্তু তাকে কারাবরণ করতেই হবে। তিনি এর আগের একটা ইন্টারভিউতে বলেছেন সম্ভবত টাইমস অফ ইন্ডিয়াতে, এবং সেই ইন্টারভিউ ভারতের সব ধরনের গণমাধ্যমে জাস্ট কপি হিসেবেই এসেছিল, টাইমস অফ ইন্ডিয়ার রেফারেন্স দিয়েই তিনি বলেছেন যে আমি ফিরবো, যে কোনো সময় ফিরবো এবং মাথা উঁচু করে ফিরবো। আহ তার এই যে ফিরে আসা যদি সত্যি সত্যি বাস্তবে আমাদের দেখতে হয়, আপনার কি মনে হয় তার এই ফিরে আসার মধ্য দিয়ে তার যে ইমেজ সংকট 5 আগস্টের পর পরে 2024-এর 5 আগস্টের পর পরে দেখা দিয়েছিল, সেগুলো তো আস্তে আস্তে একটু একটু হলেও রিকভার হচ্ছে এবং সত্যি সত্যিই তিনি মাথা উঁচু করে ফিরবেন? আহ মানে এই মাথা উঁচু করে ফেরার সাথে তো অনেক বিষয় জড়িয়ে রয়েছে। আহ দলীয় নেতা কর্মীরা তাকে রিসেপশন দিবে, বা আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হবে, তিনি ফিরবেন ভিআইপি, একজন ভিভিআইপি, যেভাবে বিচারের মুখোমুখি হয় যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন বা অন্যায় করে থাকেন, তিনি যেমন মানে আমরা দেখি তো কোথাও কোথাও যে ভিভিআইপি হিসেবেই বিচারের মুখোমুখি হচ্ছেন, সেই ধরনের কথা তিনি মিন করছেন কিনা, আর যদি মিন করেই থাকেন তাহলে সেটির বাস্তবতা আছে কিনা? ইউনূস সরকার যে কাজটা করেছে এই মুক্তিযুদ্ধের স্মৃতি এবং তার যে চেতনা সেটা ধ্বংস করার জন্য, এবং বঙ্গবন্ধুর স্মৃতি ধ্বংস করার জন্য ইউনূস সরকার যেটা করেছে, এবং বিএনপি সরকার সেগুলো অনেক কিছু কিন্তু কন্টিনিউ করছে, মুখে বললেও কাজে কিন্তু তারা সেই ইউনূস সরকারের নীতির ধারাবাহিকতাই চলছে। এখন এইটা আমি বলবো যে আওয়ামী লীগের ইমেজ পুনরুদ্ধারে সহায়তা যত না করছে, তার চেয়ে বেশি যেটা করছে যে আওয়ামী লীগের মতো একটা দলের প্রয়োজনীয়তা মানুষের মনে সৃষ্টি করছে, যে না, এটা হয়ে যাচ্ছে একটা একতরফা শাসন। বিএনপি জামাত তারা একতরফা শাসন করছে, এটা একই ঘরানার দুইটা দল, এবং তারা আদর্শ একদিক থেকে তারা একই ঘরানার, অর্থাৎ এই পার্লামেন্টে সেরকম বিরোধী দল বলতে কিছু নেই, এটা একচেটিয়া শাসন হচ্ছে। ঠিক একটু মানে আমি বাকশাল শব্দটা বলবো না, কিন্তু বাকশালে যেরকম 4-5টা দলকে নিয়ে একটা দল গঠন করা হয়েছিল, এবং এখানে একটা দল গঠন করা হয়নি, 2-3টা দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, কিন্তু তারা একভাবেই কাজ করে, কারণ তারা নিজেরাও দেখে তারা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী একটা জোটের মতো। জোট ওই অর্থে মানে আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক একটা জোট আওয়ামী লীগ বিরোধী, কাজে তারা মনে করে তারা একসাথে থাকলে আওয়ামী লীগকে আটকানো যাবে, এটাই হচ্ছে তাদের আদর্শ। এখন এখানে
এই কারণে অনেকের মনে এই প্রশ্নটা আসছে যে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা আছে বাংলাদেশে, না হলে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য থাকছে না, এবং মানে বিশেষ করে বাংলাদেশের যে ইতিহাস, তার জন্মের যে ইতিহাস, সেই ইতিহাস বিকৃতিও আটকানো যাচ্ছে না। কাজেই এই কারণেই আওয়ামী লীগের মানে ইমেজ কি আছে আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের মতো একটা দলের যে প্রয়োজনীয়তা আছে সেটা অনেকের মনেই আবার জাগ্রত হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার শেষ প্রশ্ন, আপনি মাইকেল কুকেলম্যানের রেফারেন্স দিচ্ছিলেন যে তিনি কি বলেছেন, যে তিনি কল্পনাতেও আনতে পারেন না যে শেখ হাসিনা ফিরবেন। মাইকেল কুকেলম্যানের কথা আপনি আপনার নিজের কাছে কি মনে হচ্ছে, আপনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং যতটুকু ইতিহাস লব্ধ জ্ঞান আপনার, সেই জায়গা থেকে কি মনে হচ্ছে, ফিরে আসাটা সহজ হবে শেখ হাসিনার জন্য, বা ফিরবেন কিনা? না, ফিরেটা সহজ সহজ হবে না। ফিরে আসাটা প্রচন্ড ঝুঁকিপূর্ণ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন উনার কথা শুনে মনে হচ্ছে উনি ঝুঁকিটা নিতে প্রস্তুত, কিন্তু এই যেটা আমি বললাম যে বাংলাদেশ সরকারকে একটা ডিলেমার মধ্যে ফেলে দিবে। তারা যদি শেখ হাসিনাকে ফিরতে না দেয়, তাহলে ভারত সরকার বলতে পারে যে তাহলে তুমি এই 1-1.5 বছর ধরে আমাকে খোঁচাইলা কেন, যে মানে এক্সট্রাডাইট করো, এক্সট্রাডিশন চুক্তি আছে, কেন ফেরত দিবা না, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এই তো তিনি ফিরতে চান। আর যদি ফেরত নেন, তাহলে তারা হজম করবে কি করে? কতদিন জেলে রাখবে শেখ হাসিনাকে? ফাঁসিতে ঝুলাতে পারবে বলে আমার মনে হয় না। এখন কি হয় কে জানে, বাংলাদেশে অনেক কিছু হয়েছে যেগুলো 6 মাস আগেও কারো মনে হয়নি যেটা হবে। হ্যাঁ, যে 1980 দশকে যখন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি তাদের আন্দোলন শুরু করলো যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, জামায়াত ইসলামী নেতাদের বিচারের দাবিতে, তখনও কিন্তু কেউ ভাবেনি যে বিচার আদৌ হবে। 80 দশকে কেউ ভাবেনি। 90 দশকে যখন জাহানারা ইমাম গণ আদালত করলেন, তখনও কিন্তু ভাবেনি যে এটা বাস্তবায়িত হবে, এই বিচার যে হবে। কিন্তু বিচার আলটিমেটলি হলো, আপনার 2012-13 সালে গিয়ে হলো, এবং 5 জন জামাত নেতাকে ফাঁসিও দেওয়া হলো। কাজেই বাংলাদেশে মানে রাজনীতিতে হবে না, এই কথাটা বলা কিন্তু খুবই বিপজ্জনক। সো আমার কল্পনার ভেতরে না বাইরে সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক স্রোত যখন একদিকে যাওয়া শুরু করে, এই স্রোতটা অনেক সময় হয়ে যায় অপ্রতিরোধ্য। ওইটা একটা যে হুজুকে বাঙাল যে কথাটা বলা হয়, যে ফ্রেজ আছে, ঠিক সেরকম যে ওই দিকে ধাবিত হবে সব রাজনৈতিক স্রোত। এখন ওই রাজনৈতিক স্রোতটা কোন দিকে যাবে যদি শেখ হাসিনা ফেরেন, সেটা হচ্ছে প্রশ্ন। এখন বিএনপি জানে যে শেখ হাসিনা ফেরার যদি ব্যাপার হয়, তাহলে এনসিপি এবং জামাত প্রচন্ডভাবে চাপ দিবে যাতে তাকে কোনোভাবেই রাজনীতি করতে না দেওয়া হয়। এখন বা আওয়ামী লীগকে যাতে কোনোভাবেই রাজনীতিতে ফিরতে না দেওয়া হয়। যেদিন শেখ হাসিনা আসবেন, আমি শিওর ঢাকা শহরে কারফিউ দেওয়া হবে, যাতে কেউই এয়ারপোর্টে না যেতে পারেন। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক সাবির মুস্তাফা, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। দেখা যাক, সামনে রাজনীতি নিশ্চয়ই অনেক টার্ময়েল হওয়ার আশঙ্কা অনেকের মাঝেই, খুব স্বাভাবিক। যাতে বাংলাদেশ অন্তত স্থিতিশীল থাকে, সেটাই আমরা চাইবো, রাজনীতি যাই হোক না কেন।